চ্যানেল। আজকে যে দেশটাতে হায়ার স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলবো, দেশটার নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক বহু বছর ধরে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে টপ ফেভারিট হায়ার স্টাডি ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা বিবেচিত হয়ে আসছে। সো এই দেশটা সম্পর্কে আলাদাভাবে আর কি কোনো কিছু আমি অ্যাড করতে চাচ্ছি না। তো ডেনমার্কে স্টাডি অপরচুনিটি হিসেবে যে বাংলাদেশি স্টুডেন্টদের মাঝে পরিচিত এত বেশি, এর পেছনে বেশ কিছু কারণ আছে। অন্য সকল ইউরোপিয়ান দেশের সাথে অন্য সব ফ্যাসিলিটিস তো ডেনমার্ক প্রোভাইড করেই, সেই সাথে এখানকার বিগেস্ট যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে আপনি চাইলে আপনার স্পাউস এবং আন্ডার এজ চিলড্রেনকে আপনার সাথে নিয়ে যেতে পারবেন ডিপেন্ডিং ভিসায়। আর সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে এখানে কোনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো ধরনের ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় না, এবং ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বা ওখানে যাওয়ার পরে কোনো মেডিকেল ইন্স্যুরেন্সের ঝামেলা নেই। তো এইগুলো হচ্ছে প্লাস বেনিফিট অন্য সকল বেনিফিটের পাশাপাশি। এই কারণেই ডেনমার্ককে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা টপ ফেভারিট স্টাডি ডেস্টিনেশন হিসেবে পছন্দ করে থাকে। সেই সাথে ডেনমার্কের ভিসা ইস্যু নিয়েও খুব একটা ঝামেলা নেই অন্য অনেক ইউরোপিয়ান দেশের মতো। তো আপনারা যারা আগামী বছরে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু ডেনমার্ককে কনসিডার করতে পারেন। আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের মাঝে। তো সুবিধা যেহেতু বলেছি, এবারে কয়েকটা অসুবিধার দিকে আসতে চাচ্ছি। ডেনমার্কের একটা অসুবিধা হচ্ছে এখানে ইউনিভার্সিটির সংখ্যা তুলনামূলকভাবে কম, হাতে গোনা কিছু ইউনিভার্সিটি আছে। তবে আসার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যে সমস্ত সাবজেক্টে পড়াশোনা করি মোটামুটি সব সাবজেক্টই এই সমস্ত ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া সম্ভব। সেকেন্ড যে নেগেটিভ পয়েন্টটা আছে সেটা যারা এইচএসসির পরে ব্যাচেলার্সের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে ডেনমার্কে 13 ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্স লাগে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে। স্বাভাবিকভাবে আপনারা বাংলাদেশ থেকে যারা এইচএসসি পাস করবেন তাদের 12 ইয়ার্স থাকে, সো 1 বছর কম থাকে। এই 1 বছর দেখা যায় যে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটি ইদার পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাদের 25 ক্রেডিট কমপ্লিট করতে হবে ফার্স্ট ইয়ার পড়াশোনা কমপ্লিট করার মাধ্যমে। আর যদি কেউ বাংলাদেশে পড়াশোনা করার হ্যাসেলটা না নিতে চান, এইচএসসির পরেই যদি যেতে চান ডেনমার্কে, তো সেটারও ব্যবস্থা আছে। ডেনমার্কে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেমন কোপেনহেগেন বিজনেস কলেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি। এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 12 ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্স দিয়েই আপনারা ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে প্রবলেমটা হচ্ছে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, টিউশন ফিসটা পাবলিক ইউনিভার্সিটি থেকে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। লাস্ট একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যারা পড়াশোনা শেষে ডেনমার্কে সেটেল হতে চান তাদের ক্ষেত্রে একটু ভেজাল আছে। সেটা হচ্ছে ডেনমার্কের পিআর যে প্রসিজারটা সেটা অনেকটাই লেন্দি। অন্য অনেক ইউরোপিয়ান দেশের সাথে তুলনা করতে গেলে বলতে হয় বেশ ভালো রকমের লেন্দি প্রসেস এবং একটু জটিল। এখানে আপনি 8 বছর স্থায়ীভাবে বসবাস করার পরে তারপরে আপনি পিআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন, এবং তারপর পিআর পেতে পেতে দেখা যায় যে 10-12 বছর পর্যন্ত বা তার বেশিও লেগে যেতে পারে। এইবারে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিজারটা এবং পড়াশোনার খুঁটিনাটি বিষয় এগুলা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত আপনারা যদি ডেনমার্কে পড়াশোনা করতে চান, ডেনমার্কের ভালো দিক হচ্ছে ইনটেক 2টা, এবং 2টা ইনটেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সাবজেক্ট থাকে। একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক এবং আরেকটা সেপ্টেম্বর ইনটেক। সো এই বছরের সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোজ হয়ে গেছে। কেউ যদি আগামী 2026-এ ফেব্রুয়ারি ইনটেকের জন্য প্রিপারেশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি অ্যাপ্লিকেশন পোর্টালটা মে মাসেই ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি ভেদে অগস্ট মাস পর্যন্ত চলবে। আর সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন নর্মালি থাকে ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয় এবং মার্চ মাস পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলমান থাকে। এই যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে স্টুডেন্টদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। প্রথম একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলেছি, ব্যাচেলরের ক্ষেত্রে 13 ইয়ার্স এক্সপেরিয়েন্স লাগবে। সিজিপিএ রিকোয়ারমেন্ট আমি মাস্টার্স ব্যাচেলর কোনো জায়গাতেই দেখতে পাইনি। তো মোটামুটি একটা সিজিপিএ থাকলে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। তো এর বাইরে আপনাদের লাগবে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, সেটা ম্যান্ডেটরি। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো আইএলটিএস
এর ক্ষেত্রে যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 6 থাকলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাডমিশন পেয়ে যাবে। তবে পাবলিক ইউনিভার্সিটি যেহেতু হাইলি কম্পিটিটিভ, এখানে অ্যাডমিশনের জন্য মিনিমাম যে IELTS রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে 6.5। আর অনেকে প্রশ্ন করে থাকেন যে স্টাডি গ্যাপ কত বছর অ্যাকসেপ্ট করে। ব্যাচেলরের ক্ষেত্রে নর্মালি স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করে হচ্ছে 2 বছর পর্যন্ত। আর যদি আপনারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে স্টাডি গ্যাপের কোনো রেস্ট্রিকশন নেই, আপনারা যত বেশি স্টাডি গ্যাপই থাকুক অ্যাপ্লাই করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাদের উপযুক্ত কারণ থাকতে হবে, সেটা ফর এক্সাম্পল মেডিকেল এমার্জেন্সি বা আপনার কোনো জব এক্সপেরিয়েন্স বা কোনো জবে ইনভলভ আছেন সে ধরনের কোনো প্রুফ থাকতে হবে। আর টিউশন ফিজের ক্ষেত্রে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে টিউশন ফিজটা ভ্যারি করে। তবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিজ 6,000 থেকে 16,000 ইউরোস পার ইয়ার এর মধ্যে আপ ডাউন করে, যেটা অনেক ইউরোপিয়ান দেশের থেকে একটু হাই বলা যায়। প্রাইভেটে দেখা যায় যে এর থেকে দ্বিগুণ টিউশন ফিজ দিতে হতে পারে। আর প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হয়, যেটা ডেনমার্কের যে অফিসিয়াল কারেন্সি আছে সেই কারেন্সি থেকে 70 থেকে 160 ডেনিশ ক্রোনা পর্যন্ত ভ্যারি করতে পারে। আর লিভিং কস্টের ব্যাপারটা যদি বলতে চাই, একজন স্টুডেন্টের ডেনমার্কে ভালোভাবে সার্ভাইভ করার জন্য পার মান্থ 800 থেকে 1200 ইউরোজের মধ্যে লিভিং কস্টটা ভ্যারি করে। এর মধ্যে সব ধরনের খরচ ইনক্লুডেড থাকে, তবে এটা আপনারা কিভাবে লাইফ লিড করবেন তার সাথে এই অ্যামাউন্টটা কম বেশি হতে পারে। টিউশন ফিজ এবং লিভিং কস্ট আমি দুইটাই যেহেতু বললাম, তো বলা যায় যে ডেনমার্ক কিন্তু বেশ হাই কস্টের কান্ট্রি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডেনমার্কের স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট আছে, উইকলি 20 আওয়ার্স পর্যন্ত স্টুডেন্টরা জব পারমিট পায় এবং এই পার্ট টাইম জবগুলোতে পার মান্থ দেখা যায় যে স্যালারিটা দেওয়া হয় সেটা 15 থেকে 18 ইউরোস বা চাকরি ভেদে এর থেকে বেশিও হতে পারে। তো এই পার্ট টাইম জব করে কিন্তু আপনারা ইজিলি লিভিং কস্টটা ম্যানেজ করে ফেলতে পারবেন। টিউশন ফিজের ক্ষেত্রে আপনারা ম্যানেজ করতে পারবেন কিনা এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে। তবে আপনারা যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন, যেহেতু টিউশন ফিজটা কম, সেক্ষেত্রে আপনারা পার্ট টাইম করে বলা যায় যে ম্যানেজ করা নট ইম্পসিবল, আপনারা করতে পারবেন। তবে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেক্ষেত্রে এক কথায় বলতে হবে যে পার্ট টাইম জব করে লিভিং কস্ট প্লাস টিউশন ফিজ ম্যানেজ করা ইম্পসিবল। তবে ভালো ব্যাপার হচ্ছে ডেনমার্কে বেশ কিছু ভালো স্কলারশিপ আছে, টিউশন ফিজ ওয়েভার এবং সেই সাথে ফুল ফান্ডেড কিছু স্কলারশিপই আছে। বলতে গেলে বলতে হয় ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটাতে আপনারা কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরে প্রতিটা ইউনিভার্সিটি কিছু ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ, মেরিট বেসড এবং নিড বেসড স্কলারশিপ প্রোভাইড করে থাকে। যদি আপনারা এ ধরনের কোনো স্কলারশিপ ম্যানেজ করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনাদের টিউশন ফিজটাও অনেকাংশেই কাভার হয়ে যাবে। তো যেহেতু আমি জবের কথা বললাম, তো আপনারা কম বেশি সবাই হয়তো শুনেছেন যে ডেনমার্কে এখন জব ক্রাইসিস চলছে। হ্যাঁ, কথাটাকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া সম্ভব না। আসলেই ডেনমার্কে এখন মোটামুটি জব ক্রাইসিস চলছে বলা যায়। শুধু ডেনমার্কেই না, অন্যান্য অনেক ইউরোপিয়ান দেশেও জব ক্রাইসিস চলছে, যেমন পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সব জায়গাতে। ইভেন আমি হাঙ্গেরিতে ছিলাম, হাঙ্গেরিতেও কিন্তু এখন ভালো রকমের জব ক্রাইসিস চলছে। পর্তুগালেরও সেম অবস্থা। তো কম বেশি সব দেশেই কিন্তু স্টুডেন্টরা জবের ক্ষেত্রে একটু স্ট্রাগল করছে। তবে স্ট্রাগল করলেও সবাই কিন্তু কম বেশি জব করে। আপনাদের মোটামুটি সার্ভাইভ করার মতো জব আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি কিছু স্কিল আপনাদের জানা থাকে, যেমন অনলাইন কাজ বা আইটি রিলেটেড ডিজাইনিং, এই ধরনের কাজটা যদি জানা থাকে তাহলে আপনারা খুব ইজিলি জব পেয়ে যাবেন। আর যদি ড্রাইভিং জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর স্টুডেন্টরা বেশিরভাগ যে ডেলিভারি জবগুলো করে থাকে এবং ফাস্টফুড রেস্টুরেন্ট জবগুলো করে থাকে, এ ধরনের জব কিন্তু ওভারঅল সব দেশেই অ্যাভেলেবল আছে। একটু কষ্ট হলেও পাওয়াটা পসিবল, নট ইম্পসিবল। সো এটা নিয়ে টেনশনের তেমন কোনো কারণ নেই। এবারে আমি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ইউনিভার্সিটিগুলোতে সেই ব্যাপারটাতে একটু আসতে চাচ্ছি। ডেনমার্কের অ্যাপ্লিকেশন প্রসেসটা অন্য অনেক দেশের থেকে অনেকটাই সহজই বলা যায়। আপনারা একটু চেষ্টা করলে নিজে নিজে অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি সাবমিট করতে পারবেন। কোনো এজেন্সির সহায়তা নিতে হবে না। শুধু এজেন্সির কাছে এজেন্সি দ্বারস্থ হয়ে তাদেরকে লাখ লাখ টাকা বিকিয়ে দেওয়ার তো কোনো মানে আমি দেখতে পাই না। আপনারা নিজেরাই চেষ্টা করলে পেয়ে যাবেন।
তো ডেনমার্কে আপনারা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট খোঁজার জন্য স্টাডি ইন ডেনমার্ক এই অফিসিয়াল ওয়েবসাইটটা গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট খুঁজে বের করতে পারবেন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেনমার্কে মাস্টার্স এবং ব্যাচেলর ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশনের জন্য দুইটা আলাদা পোর্টাল আছে। আমি পোর্টালগুলোর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে স্টাডি ইন ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনাদের পছন্দসই প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। এখানে দেখেন যে প্রোগ্রামস অপশন আছে, এই অপশনে গেলে আপনারা কি কি প্রোগ্রাম আছে না আছে এগুলা এখান থেকে দেখতে পারবেন। এক একটা প্রোগ্রামের উপর ক্লিক করলে দেখা যাচ্ছে যে সেই প্রোগ্রাম রিলেটেড আরো ডিটেলস ইনফরমেশন ম্যানেজ করতে পারবেন। এখানে আপনারা ফিল্টার দিতে পারবেন কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিতে যদি সাবজেক্ট খুঁজতে চান, তাহলে এখানে ডিগ্রি প্রোগ্রাম আপনারা মাস্টার্স না ব্যাচেলার্স এ ধরনের অপশনগুলা ক্লিক করে সাবজেক্ট আপনাদের এরিয়া অফ সাবজেক্ট এখানে সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করে ফিল্টারে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট খুঁজে পাবেন। তখন আর এত হিউজ একটা নাম্বারের সাবজেক্ট বা প্রোগ্রাম আসবে না। তো প্রথমে আপনাদের স্পেসিফিক সাবজেক্ট এবং কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা সেই স্পেসিফিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য ব্যাচেলর এবং মাস্টার্সের ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশনের জন্য দুইটা সেপারেট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। মাস্টার্সের অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইটটা আছে তার নাম হচ্ছে dance.stats.dk। optajelse.dk এটা হচ্ছে যারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান তাদের জন্য। তো এই দুইটা পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। আমি অ্যাপ্লিকেশন প্রসিজার নিয়ে ভিডিও দিতে পারছি না এই মুহূর্তে, কারণ হচ্ছে আমি আগে বলেছি যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা অলরেডি শেষ হয়ে গেছে। সেই কারণে এই ওয়েবসাইটে ঢোকা গেলেও দেখা যাচ্ছে যে সাবজেক্ট সিলেক্ট করা যাচ্ছে না, যেহেতু অ্যাভেইলেবল কোর্স এখন নেই। তো যার কারণে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিজার নিয়ে ডিটেলস ভিডিওটা দিতে পারছি না। তো কারো যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে পার্সোনালি নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করব হেল্প করার। আর যে সময় অ্যাপ্লিকেশন পোর্টালটা আবার অন হবে পরের সেমেস্টারের অ্যাপ্লিকেশনের জন্য, সেই সময় আমি চেষ্টা করব যে সেপারেটলি শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রসিজার নিয়ে একটা সেপারেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনের পরে ইউনিভার্সিটি থেকে আপনাদের একটা ইন্টারভিউ টাইপের বা ভাইবা টাইপের এন্ট্রান্স এক্সাম নিতে পারে। সেটাতে পাস করার পরে আপনাদেরকে কন্ডিশনালি একটা অফার লেটার ইমেলের মাধ্যমে পাঠানো হবে এবং ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে আপনাদেরকে কি কি করতে হবে না হবে সব ইনস্ট্রাকশন দেয়া হবে। দেখা যায় যে কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে আপনাদেরকে একটা টিউশন ফিস প্রদান করতে হয় এবং টিউশন ফিস প্রদান করার পরে ইউনিভার্সিটি থেকে ভিসার জন্য যাবতীয় ডকুমেন্ট যা কিছু লাগবে না লাগবে সবকিছু দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং তারপরে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। সাধারণত বিএফএক্স গ্লোবালের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল ডেনমার্কের স্টাডি অপরচুনিটিজ এবং টোটাল প্রসিজার সম্পর্কে আমি টুকটাক আপনাদের সাথে আলোচনা করলাম। যারা 2026-এ দেশের বাইরে আসার চিন্তা ভাবনা করছেন পড়াশোনার উদ্দেশ্যে, তারা ডেনমার্কে ভালো একটা অপশন হিসেবে সিলেক্ট করতে পারেন। আর যেহেতু আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন এবং স্পাউস আসার পরে ফুল টাইম চাকরি করতে পারবে, সেক্ষেত্রে আপনাদের বার্ডেনটাও কম হবে কস্টের ক্ষেত্রে। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।